নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য ভালো খবর। কি ভালো খবর বলুন তো? সুগারের মতন সমস্যার সমাধান আছে। যে কোনো ধরনের অস্থির সমস্যা, সেটা অস্টিওআর্থারাইটিস হোক বা আপনার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলাইসিস এর মতন সমস্যা হোক, রিউমাটয়েড আর্থারাইটিস হোক বা সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস হোক, লাম্বার স্পন্ডাইলাইটিস হোক, সবকিছু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এমনকি যদি আপনি ক্যান্সারের মতন সমস্যায় ভুগেন, সোরাইসিসের মতন সমস্যায় ভুগেন, তার থেকে সোরাইটিক আর্থারাইটিস আপনার পৌঁছে গিয়েছেন, আপনার লিভার বা আপনার কিডনির অবস্থা খুব একটা ভালো নয়, সেটা নিয়ে দীর্ঘদিন মেডিসিন খাচ্ছেন, তাও এখন আপনি ভালো হয়ে উঠতে পারেননি, বা স্কিনের নানা রকম সমস্যায় আপনি জর্জরিত, মানসিক সমস্যায় আপনি জর্জরিত, বা আপনার সন্তানকে নিয়ে আপনি ভুগছেন, নার্ভের সমস্যা, পার্কিনসনের সমস্যা আপনার রয়েছে, যে কোনো ধরনের সমস্যাই আপনার থাকুক না কেন, সবকিছুর জন্য রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আরো একটা বিষয়ের জন্য রয়েছে, সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন মেডিসিন খেতে চাইছেন না, আপনি রিপোর্ট বেসড ট্রিটমেন্ট চাইছেন, আপনি অপারেশন ছাড়া নিজেকে ভালো করতে চাইছেন, তাহলে তারও উপায় কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজকে আমাদের এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, আপনাদের জন্য অনুষ্ঠান, যে অনুষ্ঠানে এমন কিছু ক্রিটিক্যাল সমস্যা নিয়ে আমরা আলোচনা করব যেগুলো মনে হতো যেগুলো আমাদের জীবনে এলে সেটা মৃত্যুর সম কষ্টই আমাদের শুধুমাত্র দেয়, কোনোদিন আর আনন্দ বা সুখের কুল কিনারা আমরা পাবো না। কিন্তু এনবিপি চিকিৎসকেরা প্রমাণ করেছেন এই ধরনের সমস্যারও সমাধান পাওয়া সম্ভব। তার মধ্যে অন্যতম একটি নাম অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস। আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি অবশ্যই রয়েছেন আপনারা। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ম্যাডামকে সরাসরি ফোন করতে পারেন, কথা বলুন এবং নিজেদের সমস্যার সমাধানটা কি হতে পারে, এনবিপি কতটা সহযোগিতা করতে পারে, সব প্রশ্নের উত্তর জেনে যান। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস। একটা সময় আসে, মানে এমন একটা স্টেজ আসে যখন মনে হয় ক্যান্সারের থেকে বোধহয় রোগটা ভয়ঙ্কর, এমন একটা স্টেজ আসে মনে হয় এর থেকে তো বোধহয় মৃত্যু অনেক আরামে। তো অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস কেন এতটা ভয়ঙ্কর, বা রোগটা ঠিক কিরকম অবস্থানে আমাদের নিয়ে যায়? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটা এখন আমরা অনেকেই হয়তো জানি বা অনেকেই হয়তো তার থেকে সাফার করছে, যে আপনার কোমরে একটা ব্যথা হবে। এবার সেটাকে অনেকে অনেক সময় ডিফারেন্সিয়েট করতে পারে না উইথ লাম্বার স্পন্ডাইলাইটিস। কোমরে ব্যথা মানেই যে আপনার লাম্বার স্পন্ডাইলাইটিস হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনার লাম্বার স্পন্ডাইলাইটিস ছাড়াও সেটা অ্যাঙ্কাইলোজিং হতে পারে, বা আপনার যে কোনো ধরনের লিথিয়াসিসও ওই জায়গার মধ্যে কিন্তু আসতে পারে। মানে আপনার যে কোমরের যে হাড়গুলো রয়েছে, যেগুলোকে আমরা ভার্টিব্রা বলে থাকি, আমাদের সম্পূর্ণ যে শিরদাঁড়াটা আমাদের, সেটা 22 জোড়া ভার্টিব্রা দিয়ে সেটা তৈরি রয়েছে। সেই ভার্টিব্রা গুলো যদি আপনার আস্তে আস্তে যদি একটা একটার উপরে সে বসে যায় বা চেপে যায়, ফ্লুইড যদি মাঝখান থেকে যদি শুকিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের দিকে চলে যাচ্ছে। আর তার সাথে আপনার এই যে ভার্টিব্রা গুলো, এই একটা একটা ভার্টিব্রার মাঝখানে একটা কুশন প্যাডের মতো থাকে, যেটা আমাদের দুটো ভার্টিব্রার মাঝখানে ডিস্টেন্সটা বা গ্যাপিংটাকে সমানভাবে ধরে রাখে। সেই যদি কুশন গুলো সেগুলো যদি সোয়েলিং হয়ে যায়, মানে ফুলে যায়, তাহলেও কিন্তু আপনার সেটা যে আপনার ভার্টিব্রা যেটা রয়েছে, মানে শিরদাঁড়া যেটা রয়েছে, সেটাকে একদম স্টিফ করে দিতে পারে, শক্ত করে দিতে পারে। সেটা হয়তো আপনি ঠিকভাবে মুভমেন্ট করতে পারবেন না। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের প্রথম যেটা আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আপনার কোমরের ঠিক নিচের অংশটায় আপনার সেখানে ব্যথা অনুভব হবে। আস্তে আস্তে আপনার দেখবেন শিরদাঁড়াটা আপনার স্টিফ বা শক্ত হয়ে যাচ্ছে, যে আপনি মুভমেন্ট করতে পারছেন না। আপনার গোটা শিরদাঁড়াও স্টিফ হয়ে যেতে পারে, বা শুধুমাত্র আপনার কোমরের অংশটা আপনার স্টিফ হয়ে যেতে পারে, যে আপনি ঠিকভাবে সেটাকে মুভমেন্ট করতে পারছেন না। যখন এটা আপনার অনেকদিন ধরে আনট্রিটেড অবস্থায় থাকবে, যে আপনি ট্রিটমেন্ট ঠিকভাবে করছেন না, সেটা আপনার ব্যাম্বু স্পাইনের মতো হয়ে যাবে। মানে বাঁশ গাছ যখন বড় হয় সামনের দিকে ঝুঁকে যায়, আপনারও স্পাইনটা তখন ব্যাম্বু স্পাইনের মতো হয়ে যাবে, সামনের দিকে আপনি ঝুঁকে যেতে পারেন। তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস এর প্রথম যেটা আপনি শিওরলি আপনি যেটা বুঝতে পারবেন, তার জন্য আপনাকে একটা পরীক্ষা করতে হবে, যেটা একটা ব্লাড টেস্ট, যেটাকে আমরা HLA-B27 বলে থাকি। সেই পরীক্ষা যদি আপনার পজিটিভ থাকে, তাহলে অবশ্যই সেটা আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। অনেক ক্ষেত্রে HLA-B27 নেগেটিভ রয়েছে, কিন্তু সেখানেও আপনার সম্পূর্ণ ফিচার্স অ্যাঙ্কাইলোজিং এর এরকমও কিন্তু রয়েছে। সেটা যদি আপনি এমআরআই করান, এমআরআই থেকে আপনার জিনিসটা আরো ক্লিয়ার হতে পারে যে আপনার ভার্টিব্রায়ের সমস্যা, নাকি সেটা নার্ভের, নাকি আপনার যে সেখানে মজ্জা যেটা রয়েছে তার সমস্যা রয়েছে। একদম। আমরা ঠিক এই বিষয়ে আলোচনায় আবারও ফিরবো, কারণ রোগটা কিন্তু সত্যি খুব কষ্টের। তো যাদের হয়েছে তারাই বোধহয় আন্দাজ করতে পারে যে যন্ত্রণা কতটা তীব্র হতে পারে। তবে কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
সুভাই বলছি, বারুইপুর থেকে বলছিলাম। বারুইপুর থেকে বলুন কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে আমার মানে প্রচন্ড হারে পেটের প্রবলেম আছে, মানে গ্যাসের সমস্যাটা বেশি হচ্ছে। আচ্ছা, তার জন্য মেডিসিন খাচ্ছেন তো কিছু? না, মেডিসিন ঠিক তেমন কিছু খাওয়া হয় না। আচ্ছা, মানে ছেলে আমার কিছু মানে হজমটা খুব কম হচ্ছে, মানে পেটটা ফুটে থাকে এইরকম একটা। বেশ। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে রয়েছে? সমস্যাটা হচ্ছে প্রায় 6 মাস। 6 মাস মতো। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন কাইন্ডলি? 6 মাস। আপনার বয়স কত? বয়স আমার 35 বছর। আচ্ছা, প্রথমত দেখুন, আপনাকে বলবো আপনার যা পেটের সমস্যা হচ্ছে, যে আপনার খাবার ঠিক করে হজম হচ্ছে না বা আপনার ডাইজেশন প্রপার না হলে আপনার স্টুলটাও আপনার ক্লিয়ার হবে না। তো এর জন্য আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জেস করতে হবে। প্রথম কথা, বাইরের খাওয়া দাওয়া তো আপনাকে একদমই বন্ধ করতে হবে। বাড়িতেও আপনি যে খাওয়া দাওয়াটা করবেন তার মধ্যে একটু তেল ঝাল মশলা এগুলো একটু কম আপনাকে খেতে হবে। একটু মাছ মাংস ডিমটা একটু কম খাবেন আপনি। আর প্রত্যেক দিন আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে অবশ্যই। সারাদিনে যে কোনো সময় একটু আধা ঘন্টা নিজের জন্য সময় বার করুন, একটু আপনি এক্সারসাইজ করুন। আরেকটা জিনিস আপনাকে বলবো, আপনি সারাদিন যে পরিমাণ জল খাচ্ছেন চেষ্টা করুন সেটা একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়ার। হালকা একটু গরম জল আপনি খান, তাহলে আপনার ডাইজেশনটা প্রপার হবে। প্রপার ডাইজেশন হলে আপনার খিদেটাও ঠিকঠাক ভাবে লাগবে, আপনার স্টুলটাও ক্লিয়ার থাকবে। আর তারপরও যদি আপনার মনে হয় যে না, আপনার এই সমস্যার সমাধান হচ্ছে না, আপনি চিকিৎসা করতে চান, অবশ্যই করতে পারেন। একটুখানি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। আপনার বাড়ির কাছাকাছি যে চেম্বারটা আমাদের রয়েছে সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। একবার এসে একটু আপনি দেখা করতেই পারেন। 6 মাসের আপনার সমস্যা, সামান্য কিছু মেডিকেশন আর আপনার একটুখানি ডায়েট মেনটেনের মাধ্যমেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হতে পারে। একদম সব ধরনের সমস্যার সমাধান রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ম্যাডাম বা স্যার একটা কথা তো সবসময় বলেন, তার মধ্যে অন্যতম পেটের সমস্যা। বাঙালি বা অবাঙালি এখন প্রত্যেকের পেটের সমস্যা আছে, কম বেশি আমাদের প্রত্যেকটি পরিবারে সকলের আমাদের একটি পেটের সমস্যা আছে, এবং এর সমাধান একমাত্র বা সব থেকে ভালো যাদের হাতে রয়েছে সেটা আয়ুর্বেদ, এবং আয়ুর্বেদ মানেই আমাদের কাছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আমরা কথা বলছিলাম অ্যাঙ্কোলাইজিং নিয়ে, বেশ কিছু ভালো ইনফরমেশন আমরা সঞ্চয় করব, জানবো অ্যাঙ্কোলাইজিং রোগটা সম্পর্কে। এবার আমরা কি শুনবো রোগটা? অ্যাঙ্কাইলোজিং আমরা যত পেশেন্ট আমরা দেখেছি, ম্যাক্সিমাম পেশেন্ট একদম যখন লাস্টে যখন স্টিফনেস চলে আসছে বা মুভমেন্ট হচ্ছে না, তখনই কিন্তু পেশেন্টের মধ্যে মনে হয় যে না, এবার ট্রিটমেন্ট করার দরকার। কারণ ইনিশিয়াল যখন কোমর ব্যথা শুরু হয় তখন সবাই যেটা করে যে সামান্য একটা কোনো স্প্রে, কোনো একটা অয়েন্টমেন্ট, কোনো একটা ব্যথার ওষুধ, ওরকম ভাবে সেটাকে সাবসাইড করার চেষ্টা করা হয়। কিন্তু আপনার যদি অ্যাঙ্কাইলোজিং এর মতো সমস্যা হয় তাহলে কিন্তু এর থেকে আপনার এই সমস্যাগুলো সাবসাইড হবে না। সামান্য আপনার যদি কোমরে একটা চোট লাগে বা আপনার হঠাৎ করে আপনার একটু মোচড় লেগে গেল, কোমরের মধ্যে কোনো চোট লাগলো, সেটা আপনার হয়তো আপনার স্প্রে বা অয়েন্টমেন্ট থেকে ঠিক হতে পারে। কিন্তু যদি আপনার যে স্পাইনের মধ্যে যেটা সিএসএফ রয়েছে সেই ফ্লুইড যদি আপনার শুকিয়ে যায় আর আপনার যদি হাড়গুলো এক জায়গায় এসে জুড়ে যাচ্ছে বা বসে যাচ্ছে, সেটা কিন্তু আপনার শুধুমাত্র স্প্রে বা মলম দিয়ে কিন্তু কোনোদিনও সারবে না। আর ব্যথার ওষুধ খেয়ে তো কোনোদিনও আপনার এই সমস্যার সমাধান হবে না। ব্যথার ওষুধ খেয়ে শুধু ব্যথাটাই আপনার কমে থাকবে। ব্যথা কমাটা আমাদের উদ্দেশ্য মোটেও নয়। আপনার যেটা সমস্যা রয়েছে সেটা যদি আপনি সারাতে পারেন, ব্যথা আপনার অটোমেটিক্যালি কমে যাবে। তার জন্য আলাদা করে আপনাকে ব্যথার ওষুধ খেতে হবে না। এরকম পেশেন্ট আমরা দেখেছি যারা মানে একদম বেড রিটেন হয়ে যাচ্ছেন অ্যাঙ্কাইলোজিং এর জন্য, আমাদের কাছে যখন আসে তখন স্ট্রেচারে করে পেশেন্ট আসছে। তো সেরকম পেশেন্টও কিন্তু ভালো হওয়ার জায়গা রয়েছে যদি সঠিকভাবে চিকিৎসাটা হয়। আপনার, আমি যদি আয়ুর্বেদের কথা বলি, আপনার ওরাল মেডিকেশনের পাশাপাশি এখানে পঞ্চকর্মা থেরাপির জায়গা রয়েছে। পঞ্চকর্মা থেরাপি অ্যাঙ্কাইলোজিং এ খুব সুন্দর কাজ করে। যেহেতু আপনার মজ্জা শুকিয়ে যাচ্ছে সেটার জন্য আমরা আলাদাভাবে সেখানে ট্রিটমেন্ট দিয়ে থাকি, সেই ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে। আর অ্যাঙ্কাইলোজিং মোর অর লেস দেখা যায় যারা বেশিরভাগ বসে থাকার কাজ বেশি করে, অনেকক্ষণ ধরে বসে থেকে যাদের কাজ করতে হয় 6 ঘন্টা 7 ঘন্টা একই জায়গায় একই পশ্চারে বসে কাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা একটু বেশি দেখা যায়। মেল আর প্রোন টু দ্য ফিমেলস, মানে মহিলাদের থেকে পুরুষদের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্কাইলোজিং এর সমস্যাটা বেশি মাত্রায় দেখা দেয়। অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনাকে অবশ্যই মাথায় কিন্তু রাখতে হবে। দীর্ঘক্ষণ আপনাকে একভাবে বসে কাজ করতে হচ্ছে, আপনার কোমরে ব্যথা স্টার্ট হয়ে গিয়েছে এবং শুধুমাত্র আপনি মলম লাগাচ্ছেন এবং ব্যথা কিন্তু সেই অনুযায়ী একদমই কমছে না, তাহলে একটু সচেতন হোক। শুধু কি আপনার এটা কোমরে ব্যথা পর্যন্তই রোগটা, নাকি এটা অ্যাঙ্কোলাইজিং এর মতন সমস্যা হতে পারে? আলোচনায় নিশ্চয়ই ফিরবো, তবে কে আছেন দেখবো। নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি সোদপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার একটা বোখারের সমস্যা। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। গলার সমস্যা আছে একটা। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে গলার?
গলায় না মানে শর্টটা জীবনে বেরোয় না, আটকে যায়। আচ্ছা, মানে মাঝে মধ্যে গলার স্বরটা আটকে যায়, আপনি কথা বলতে পারেন না তখন, তাই তো? হ্যাঁ, মানে কথা ঠিক করে বেরোয় না, একটু প্রবলেম হয়। মানে আপনি বলতে চাইছেন যে আপনার ভয়েসটা অনেক সময় চোক হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, তাই তো? ব্লক হয়ে যাচ্ছে, ব্লক। আচ্ছা, তো এটা আপনার কি মানে যে কোনো সময় হয় না, পার্টিকুলার কোনো সময় যে আপনার বৃষ্টির সিজনে এটা হয় বা ঠান্ডাকালে হয়, এরকম হয় কি? রাতের দিকে বেশি হয়। রাতের দিকে মানে আপনি যখন শুয়ে থাকছেন তখন বেশি ফিল করেন সেটা? হ্যাঁ, মানে একটু আমার অ্যালার্জি ভাব আছে। কি অ্যালার্জি? হ্যাঁ, অ্যালার্জিক ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, আপনি কখনো আপনার লিপিড প্রোফাইল টেস্ট করিয়েছেন, মানে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো টেস্ট করিয়েছেন? সরি, আমি করা হয়নি, তাই তো? না। আচ্ছা, দেখুন আপনাকে আমি একটা কথা বলবো, আপনি যেটা বলছেন যে আপনার হঠাৎ করে গলাটা আটকে যাচ্ছে, স্বর আটকে যাচ্ছে, বা আপনার হয়তো শ্বাস আটকে যাচ্ছে, এরকম সমস্যা আপনার হচ্ছে, একটুখানি আপনাকে বলবো যে আপনি একটু আপনার লিপিড প্রোফাইল টেস্টটা করান। অ্যালার্জি যদি আপনার থাকে একটা আইজি টেস্টও আপনি করাতে পারেন। কিছু ক্ষেত্রে দেখা যায় যদি আপনার কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা যদি আপনার বেশি থাকে, তাহলে এরকম আপনার গলা চোক হয়ে যাওয়া বা আপনার স্বর আটকে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনার আসতে পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা আপনি যখন শুয়ে থাকবেন তখন আপনি হয়তো বেশি ফিল করবেন। একটু আপনি একটা লিপিড প্রোফাইল আপনার টেস্ট করান, আইজি টেস্ট আপনি চাইলে করতে পারেন। আরেকটা আপনি আপনার একটা ইসিজি করাবেন, একটা সিম্পল একটা ইসিজি রিপোর্ট আপনি করাবেন। সোদপুর থেকে আপনি ফোন করছেন, আপনার জন্য মধ্যমগ্রাম চেম্বার আমাদের কাছাকাছি হতে পারে। প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাদের সেখানে চেম্বার হয়। আপনি যদি মনে করেন যে আপনি তার চিকিৎসা করতে চান বা রিপোর্টস গুলো করে এসে আমাদের সাথে দেখা করতে চান, আপনি সেরকম যেটা আপনার সুবিধা আপনি করতে পারেন। একটু শুধু হেল্পলাইন নাম্বার একটু ফোন করে একটু যোগাযোগ করতে হবে আপনাকে। আর একটু আপনাকে আরেকটা কথা বলবো যে একটু চেষ্টা করুন আপনি একটু গরম জলের ভাপ নেওয়ার। একটু গরম জল করে তাতে একটা কর্পূর দিন, সেই জলটা একটু স্টিমটা, যেটা আমরা স্টিম ইনহেলেশন বলি, সেই ব্যাপারটা আপনি একটু নিন, আপনার একটু রিলিফ হতে পারে তার থেকে। একদম। আর আমাদের বন্ধুদের জন্য বলবো, স্ক্রিনে যাওয়া নাম্বারগুলো নোট করেছেন তো, 9830235527 বা 37, এই দুটি নাম্বার ভীষণ কাজের নাম্বার, জানেন তো? যখন আপনি বিপদে পড়বেন, যখন আপনি সমস্যায়, যখন আপনি দুশ্চিন্তায় ভুগছেন, যখন আপনি কষ্ট পাচ্ছেন, তখন এই নাম্বার দুটোই কিন্তু আপনাকে বাঁচাতে পারে। আর খারাপ সময় যারা পাশে থাকে তারাই কিন্তু আমাদের সব থেকে বড় বন্ধু হয়। আমরা অ্যাঙ্কোলাইজিং নিয়ে কথা বলছিলাম, তবে কয়েকটা ছোট ছোট প্রশ্ন নিশ্চয়ই রয়েছে যে অ্যাঙ্কোলাইজিং মানে সবসময় ব্যথাটা শুরু হবে কোমর থেকে নাকি অন্য কোনো জায়গা থেকেও সেটা স্টার্ট হতে পারে? না, মেইনলি আমাদের অ্যাঙ্কাইলোজিং এর সমস্যায় আপনার যে ব্যথাটা সেটা আপনার কোমর থেকেই মেইনলি শুরু হবে। সেটা আপনার স্প্রেড করতে পারে ডরসাল স্পাইনের দিকে, মানে আপনার পিঠের দিকে। আস্তে আস্তে সেটা আপনার ঘাড়কেও এফেক্ট করতে পারে। তো মেইনলি আপনার শুরুয়াত কিন্তু আপনার হবে আপনার কোমর থেকেই। কোমরের লোয়ার পার্টে যে আমাদের যে বোনগুলো রয়েছে সেখান থেকে আপনার ব্যথাটা কিন্তু মেইনলি শুরু হবে। সাধারণত যে কোনো অস্থির সমস্যা মানে বয়স্কদের সমস্যা, হাঁটু ব্যথা করছে, কোমর ব্যথা করছে, তো আমরা অ্যাঙ্কোলাইজিংও কি এটা বলতে পারি যে এটা বয়সজনিত কোনো সমস্যা? একদমই নয়। অ্যাঙ্কাইলোজিং এর পেশেন্ট আমি অনেক কম বয়সেরও আমি দেখেছি, আমি 16-17 বছরের পেশেন্টও দেখেছি অ্যাঙ্কাইলোজিং এর সমস্যা রয়েছে। এটা যে কোনো এজে আপনার হতে পারে, তবে অ্যাডাল্ট মানে একটু ইয়ং এজের দিকে আমরা সেটা বেশি দেখে থাকি। আপনার 20-30 এই বয়সের দিকে আমরা একটু বেশি দেখে থাকি এই সমস্যাটা। কিন্তু যেটা আমি বললাম যে আমরা 16-17 বছরেরও পেশেন্ট আমরা দেখেছি যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত রয়েছে। কিছুটা জেনেটিক রয়েছে, যদি আপনার জিনগত এই সমস্যাটা হয় যে বাড়িতে আপনার কারোর এরকম হিস্ট্রি ছিল, সেটা বাই বার্থ আপনার মধ্যে সেটা যদি ট্রান্সফার হয়ে থাকে, সেখান থেকে আপনার এই সমস্যা আসতে পারে। আর বাকিটা কিন্তু আপনার হতে পারে আপনার ব্যাড পশ্চারের জন্য। অনেকে আমাদের ঘুমের পশ্চার আমাদের একটু ডিফারেন্ট থাকে, নর্মালি ঘুমায় না, একদম বাঁকা হয়ে শুতে পছন্দ করে, বা অনেকে বসার পশ্চার অনেকের ঠিক থাকে না, অনেকক্ষণ বসে থাকার কাজ রয়েছে। এদের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্কাইলোজিং হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ওরা বেশি প্রোন থাকে টু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। তার জন্য আপনার পশ্চার কারেকশন করার কিন্তু খুব প্রয়োজন রয়েছে। সেটা আপনি হয়তো কোথাও বসে আছেন সেটাই হোক, বা আপনি ঘুমাচ্ছেন, শুয়ে আছেন, তার পশ্চার হোক, পশ্চার কারেকশনের কিন্তু এখানে দরকার আছে। মানে আপনি কিভাবে ঘুমোচ্ছেন আপনি বলবেন আমি তো সেটা বুঝতে পারছি না, তাহলে আপনার পরিবারের লোকদের যদি মনে হয় যে ঘুমানোর কায়দাটা ঠিকঠাক নয়, একটু আপনাকে জাগিয়ে দিয়ে সেটাকে ঠিক করে দেওয়া, বা যারা আমরা বসে দীর্ঘক্ষণ কাজ করছি তখন তো আমি জেগে রয়েছি, তখন যদি বলি কাজ থেকে আমি উঠতে পারবো না, তাহলে কোনোদিন এমন হবে যে অ্যাঙ্কোলাইজিং যদি আপনার চলে আসে বিছানা থেকে আপনি উঠতে পারবেন না। তাই সচেতনতা আপনাকেই নিতে হবে, বাড়াতে আপনাকেই কিন্তু হবে, এবং অবশ্যই রোগ থেকে জয়লাভ করার জন্য চেষ্টাটা সবার আগে কিন্তু আপনাকে করতে হবে। অ্যাঙ্কোলাইজিং একটা মারাত্মক সমস্যা, এটা সত্যি কথা। ম্যাডাম যেটা বললেন এটা আরো আতঙ্কে, যে অল্প বয়সে বা ইয়াং জেনারেশনের এটা বেশি হয়। আমি প্রথম যখন অ্যাঙ্কোলাইজিং এর কোন একজন পেশেন্ট
পেশেন্ট সম্পর্কে শুনেছিলাম সেও খুব বাচ্চা ছেলে ছিল, সে এতটা যন্ত্রণা পাচ্ছিল যে সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। মানে খুব খারাপ খবর, সেটা খুব খারাপ অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল। আত্মহত্যা করার চেষ্টাটা খুবই যন্ত্রণার। তো এই যন্ত্রণা থেকে কি বন্ধুদের রেহাই দেওয়া যেতে পারে? তো কি করবে তারা, কিভাবে নিজেদেরকে বের করে আনবে সমস্যা থেকে? দেখুন, প্রথমত তো যেটা আপনাকে করতে হবে সেটা আপনার হাতেই রয়েছে। আপনার যখন একটু কোমর ব্যথা আপনার শুরু হচ্ছে বা আপনার যখন মনে হচ্ছে না আপনার কোমরের উপর প্রেসার পড়ছে, তখন থেকে আপনাকে একটু আপনার সেফ সাইড দেখে নিতে হবে যে আপনার কোন জিনিসটাতে আপনার প্রবলেমটা বাড়ছে। সাপোজ আপনার কোমরে যদি ব্যথা হয়, চেষ্টা করবেন কোমর বেন্ড করে যাতে আপনাকে কোনো কাজ না করতে হয় বা ভারী কোনো জিনিস যাতে আপনাকে তুলতে না হয়, সেটা আপনাকে একটু কিন্তু রিডিউস করতে হবে। যদি কোনো ভারী কাজ আপনি করে থাকেন তাহলে সেখানে আপনি অন্য কারোর হেল্প নিন, ভারী জিনিস যদি তুলতে হয়। একরকম ভাবে বসে থাকার যাদের কাজ, যারা কম্পিউটার ল্যাপটপে কাজ করেন, আপনাদের জন্য বলবো যে আপনি যদি টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে কাজ করছেন, একটু আপনি উঠে তারপর একটু ব্রেক নিন, একটু উঠে আপনি একটু হাঁটাহাঁটি করুন বা একটু স্ট্রেচিং করুন, যাতে আপনার পশ্চারটা অ্যাটলিস্ট চেঞ্জ হয়। তারপর আপনি আবার বসে কাজ করুন, সেটা আপনি করতে পারেন। কিন্তু এট এ স্ট্রেচ বসে থেকে সেরকমটা কিন্তু আপনার জন্য খারাপ হবে। তো প্রথম তো জিনিস আপনাকে প্রথম থেকেই আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি কোনো প্রবলেম হয়, ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট করুন আর ইমিডিয়েটলি আপনার ট্রিটমেন্টটা শুরু করুন, যাতে পরবর্তী সময় আপনাকে এরকম না হয়ে যায় যে আপনার পেইন কিলারও ব্যথা কমছে না বা ইনজেকশনও ব্যথা কমছে না, তারপর আর কিছুই করা থাকছে না, যে আপনি সম্পূর্ণ বেড রিটেন হয়ে যাচ্ছেন। ওই জায়গায় যাতে অ্যাটলিস্ট আপনাকে না পৌঁছাতে হয়, একটু আগে থেকেই তার ট্রিটমেন্টটাকে শুরু করতে হবে। একদম ঠিক ট্রিটমেন্টের কথাটাতেও যাবো, কারণ আমরা দেখি যে যারা মারাত্মক পর্যায়ে অ্যাঙ্কোলাইজিং আক্রান্ত হয়ে যায় তারা বোধহয় একেবারে রোবটের মতন হয়ে যায়, কিছুই তারা করতে পারে না। ঠিক এরকম পেশেন্ট নিশ্চয়ই ম্যাডাম আপনিও পেয়েছেন। কিভাবে তাদের ট্রিটমেন্টটা করেন, কিভাবে তাদের ভালোর দিকে নিয়ে যান? অবশ্যই এরকম পেশেন্ট রয়েছে, একদম নেক এতটা স্টিফনেস হয়ে যাচ্ছে যে সেই মানে ঘাড় ঘুরিয়ে কারোর সাথে কথা বলাটুকু তাদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। আপনাকে যদি পেছন দিকে কেউ ডাকছে, আপনি হয়তো আপনার সম্পূর্ণ শরীর নিয়ে ঘুরতে হবে, আপনি শুধু ঘাড় ঘুরিয়ে কথা বলতে পারবেন না, এরকমও আমরা পেশেন্ট পেয়েছি। সেখানে একটাই কথা বলার, আপনার যখন ইনিশিয়ালি শুরু হচ্ছে তখন আমি যাচ্ছি দেখছি এরকম করে বসে থাকলে হবে না, বা ওই যেটা বললাম সামান্য একটা স্প্রে, মলম বা ব্যথার ওষুধও আপনার কাজ সারবে না। যদি আপনার অ্যাঙ্কাইলোজিং বা আপনার লাম্বার স্পন্ডিলাইটিস যে প্রবলেমটাই আপনার শুরু হচ্ছে, সেখানে আপনাকে ট্রিটমেন্টটা প্রথম থেকে করতে হবে, ইনিশিয়াল থেকে করতে হবে। একদম প্রথমেই যদি আপনি চিকিৎসা করতে পারেন, সামান্য কিছু ওরাল মেডিকেশন থেকে আপনার সমস্যার সমাধান হতে পারে, আর সামান্য কিছু লোকাল অ্যাপ্লিকেশন থেকে আপনার এই সমস্যার সমাধান হতে পারে। যদি অনেক দিনের সমস্যা হয় আপনার, সেটাও আপনার সারবে। অধৈর্য হলে আপনার একদমই চলবে না, কারণ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস সামান্য আপনার হাতে ব্যথা বা আপনার জ্বর এসছে এরকম ব্যাপার নয়, এটা আপনার যথেষ্ট ক্রিটিক্যাল সমস্যা। আপনার একটু সময় দিতে হবে তার জন্য। যদি অনেক দিনের আপনার রোগ হয়, ঠিকভাবে যদি আপনি চিকিৎসাটা করতে পারেন, আমরা যেরকম ভাবে আপনাকে গাইডলাইন দেবো যে আপনি কি খাবেন বা কি খাবেন না, কি করবেন কি করবেন না, কোন ব্যায়ামটা বা কোন আসনটা আপনি করবেন, সেটা যদি আপনি ফলো করতে পারেন, আর পাশাপাশি আমাদের যা মেডিসিন রয়েছে, সেটা ওরাল মেডিকেশন হোক বা পঞ্চকর্মা থেরাপি হোক, সেটা যদি সঠিকভাবে হয়, অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। এমন অনেক পেশেন্ট রয়েছে যারা থেরাপি নিয়ে আজকে যথেষ্ট ভালো আছে, নিজের পায়ে ওরা চলতে পারতো না, সেটা ওরা আজকে নিজে হেঁটে আমাদের চেম্বার অব্দি আসছে। এরকম পেশেন্টও আমাদের কাছে রয়েছে। একদম। তাহলে শুনলে তো যে মানুষ কিন্তু ভালো হতে পারে যদি সে একটু ইচ্ছে শক্তি রাখে। কারণ স্যার বা ম্যাডাম বা প্রত্যেকজন এনবিপি চিকিৎসকেরা কিন্তু কলকাতা বা হাওড়া ছেড়ে পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি জেলায়, দূর দূরান্তে আপনাদের জন্য কিন্তু ছুটে যাচ্ছে। শুধুমাত্র বাড়ি থেকে বের হয়ে আপনাকে কিন্তু চলে আসতে হবে। তারপরও যদি আপনি অবহেলা করেন, তারপরও আপনার পার্শ্ববর্তী কোন একটি স্থানে এনবিপির চেম্বার আছে জানার পরেও আপনি যোগাযোগ করছেন না, আপনি নিজের মতন নিজের ট্রিটমেন্ট করে যাচ্ছেন, তারপর সেই জটিল পরিস্থিতিতে আপনি ভুগবেন, কষ্ট আপনি পাবেন, দুঃখও কিন্তু আপনি পাবেন। তাই একটু অগ্রিম যোগাযোগ করার প্রয়োজনীয়তা রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি দত্তবাবুর থেকে আসছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? প্রবলেম বলতে ম্যাডাম, আমি মানে বেশ সময় বসে থাকলে বা দাঁড়ালে মাঝে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা করে। আচ্ছা। এর আগে আমি ডাক্তার দেখিয়ে ওষুধ পেয়েছি, তারপরে ডাক্তার ইঞ্জেকশনও দিয়েছিল, জানি না কি ইঞ্জেকশন নেওয়ার পর ভালো হয়ে গিয়েছেন তো? না 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 না, ভালো হননি। আচ্ছা, তো এখন চাইছেন এনবিপি তে ট্রিটমেন্ট রয়েছে কিনা, এটাই ম্যাডামের কাছে প্রশ্ন।
আচ্ছা, আপনার তো অনেক ধরনের চিকিৎসা হয়েছে, আপনার রোগটা কি হয়েছে? ডাক্তারবাবু কি বলেছে আপনাকে? আপনার সমস্যাটা কি হয়েছে? আমি সমস্যা বলতে আমি মনে করি যে সময় যদি বসে থাকি বা হয়তো দাঁড়ালাম। সমস্যার কোনো নাম বলেছেন ডাক্তারবাবু? না 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 না। আচ্ছা, তো আপনার কি রোগ হলো আপনি যদি সেটাই না জানলেন, না জেনে আপনি ট্রিটমেন্ট করে গেলেন, আপনি মেডিসিন খেলেন, ইনজেকশন নিলেন, তারপর বলবে অপারেশন করতে, আপনি উনি যেটা আমাকে বলেছিল সেটা হচ্ছে উনি বললো যে আপনার ক্যালসিয়ামের প্রবলেম আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যেটা বলেছিল, কিন্তু সেইভাবে তো আমাকে যখন ইঞ্জেকশন দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো, আচ্ছা এটা তো কম হলো না। কম হলো বেশ, না। এটা আপনাকে যে এটা যে কোনো সলিউশন আছে কিনা, কি করলে কি করা যাবে? বেশ, আপনার কোমরের কোনো এক্সরে করা হয়েছে কি? না না না, কোনো আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনাকে আমি যে কটাই প্রশ্ন করলাম প্রত্যেকটার আনসারই নেগেটিভ। আপনি এটাও জানেন না যে আপনার কি রোগ হয়েছে। হ্যাঁ, আপনি নাই বুঝতে পারেন, মেডিকেল টার্ম আপনি বুঝতে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট আপনাকে আপনার কি রোগ হয়েছে, সেটা কি রোগ সেটা বলার বা বোঝানোর দায়িত্ব আমাদের, সেটা বোঝানোর দায়িত্ব প্রত্যেকটা ডক্টরের। আপনাকে জানতে হবে আপনার কি রোগ হয়েছে, কোথায় সমস্যা হয়েছে, কিসের সমস্যা হয়েছে, তবে গিয়ে আপনি ঠিক হতে পারবেন। আপনার এক্সরে টুকু করা হয়নি, এমআরআই করা হয়নি, আপনার একটা ট্রিটমেন্ট চলছে বা আপনি ইনজেকশনও নিয়ে নিয়েছেন, কেন কিসের জন্য নিচ্ছেন কোনোটাই বোঝা গেল না। তো আপনাকে বলবো যে দয়া করে আর ওইসব জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করানোর কোনো দরকার নেই। অলরেডি আপনি ট্রিটমেন্ট করিয়ে আপনি বুঝতে পারছেন যে কোনো আপনার অ্যাজ সাচ কোনো লাভ কিছু হচ্ছে না। একটু কষ্ট করুন, একটা যদি কোমরের এক্সরে করতে পারেন, সামান্য একটা কোমরের এক্সরে আপনি করান। যদি না করতে পারেন কোনো ব্যাপার নেই, আপনাকে একটা কাজ করতে হবে, একটু আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। ফোন করে আপনি জেনে নিন আপনার বাড়ির কাছে কোন চেম্বারটা আমাদের রয়েছে, কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন, কবে এলে ডক্টরকে পাবেন। একটু অ্যাপয়েন্টমেন্ট বুক করে একটু তাড়াতাড়ি আপনাকে বলবো একটু যোগাযোগ করার জন্য, কারণ আর কিন্তু কিছু আপনার কাছে করার নেই। আর আপনি জানেনও না যে আপনার সমস্যাটা কি হয়েছে, আপনি জাস্ট একটা এমনিতে একটা ট্রিটমেন্টের মধ্যে ঘোরাফেরা করছেন। ওগুলোকে বন্ধ করুন। আর আপাতত এখন আপনি কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না, এইটুকু আপনি এখন একটু মেনটেন করুন। একদম। আর অবশ্যই যোগাযোগ করুন দাদা যদি নিজেকে ভালো করতে চান। আসবো আপনাদের মতন অস্থির সমস্যা যাদের রয়েছে তাদের প্রসঙ্গে আবারও, সময় যদি আমাদের থাকে। তবে কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি মোটামুটি থেকে বলছি। হ্যাঁ, কি সমস্যা? আচ্ছা, আমার এই ফাস্টিং সুগারটা 180 হয়েছে, তা হাত পা তো খুব ভিড় করছে, তা মানে কি ওষুধ খেতে হবে এখন? কি ওষুধ খেতে হবে? সুগারের আপনি কোনো ওষুধ খান? না, খাইনি। আমি যে কর্মীটা সেদিন করলাম তা 180 সুগার হয়েছে। আচ্ছা, সেটা আচ্ছা আচ্ছা। তো এই যে 180 আপনার যে সুগারের রিপোর্ট, এটা কতদিন আগে করা আপনার? এটা এই আপনার আজই 15 দিন হলো গেল। আর খাবার পরের রিপোর্টটা করা হয়েছে কি? খাবার পরে আর করিনি, আর চিন্তাই করা হয়েছে। বেশ, ঠিক আছে। দেখুন আপনার খাবার, হ্যাঁ বলুন। আর ওই গোলঞ্চটা কি কাজে লাগে একটু জেনে নেব আপনার কাছে। আমাদের যা হাতুড়িতে তারা কোন একটা ডাক্তার বলেছে। আচ্ছা, গোলঞ্চ শুনুন আপনি। এটা বেশ। আপনার প্রথম প্রশ্ন যেটা, যে আপনার একটু ফাস্টিং সুগারটা আপনার বেশি রয়েছে 180, একটু বলবো না অনেকটাই বেশি আছে। আপনার পিপির যা রেঞ্জ সেটাও ছাড়িয়ে চলে গেছে আপনার। তো আপনার যে এখন সমস্যা, যে আপনার সুগারের সমস্যা আপনার শরীরের মধ্যে চলে এসছে, থ্যাঙ্কফুলি আপনি কোনো ওষুধ খাচ্ছেন না, কিন্তু আপনার এখন যে পরিমাণ ফাস্টিং রয়েছে সেটা আপনার পিপি করলে হয়তো সেটা আপনার 250-র কাছাকাছি আপনার পিপিটা আসবে। তো এতটা সুগার শরীরের মধ্যে থাকাও কিন্তু আপনার খারাপ। এর থেকে কিন্তু আপনার এই যে বললেন হাত পা আপনার ঝিঝি করছে, এটা আপনার কিন্তু সুগার থেকেই হচ্ছে। কারণ সুগার থেকে আপনার নার্ভের সমস্যা হচ্ছে, নার্ভ আপনার কম্প্রেসড হয়ে যাচ্ছে বা নার্ভ আপনার ড্যামেজ হচ্ছে, আর এর থেকেই কিন্তু আপনার এই যে হাত পায়ে ঝিঝি ধরার এই সমস্যাগুলো আপনার আসছে। অলরেডি একটা প্রথম সমস্যা আপনার মধ্যে চলে এসছে, তারপর কিন্তু এটা আপনার চোখের সমস্যা হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, আপনার কিডনির সমস্যাও কিন্তু আসতে পারে। তো একটু আপনাকে বলবো যে আপনার অলরেডি যেহেতু সুগার চলে এসছে, আপনার প্যানক্রিয়াসটাকে একটু ঠিক করতে হবে। আপনার সুগারটা কেন হলো? কারণ আপনার প্যানক্রিয়াস ঠিক করে কাজ করছে না। প্যানক্রিয়াস আমাদের শরীরের মধ্যে একটি অর্গান যেটা কিনা আমাদের শরীরে ইনসুলিনটাকে রিলিজ করে। যদি ইনসুলিনের মাত্রা আমাদের শরীরের মধ্যে ঠিক থাকে, আপনার শরীরে সুগার স্পাইক এতটা বাড়বে না। ইনসুলিনের মাত্রা যদি কম থাকে, আপনার শরীরে সুগার স্পাইক বেড়ে যাবে। তো আপনার শরীরে ইনসুলিনের মাত্রা কম রয়েছে, এর জন্য আপনার সুগারের মাত্রা বাড়ছে।
বাইরে থেকে ইনসুলিন দিয়ে আপনি চাইবেন, চেষ্টা করবেন যে সুগারটাকে কমানোর, সেটা করার কোনো প্রয়োজন নেই। একদম আপনার যাতে ইনসুলিনের মাত্রাটাই আপনার শরীরে ঠিকভাবে কাজ করে তার জন্য আপনাকে চিকিৎসা করতে হবে, তার চিকিৎসা অবশ্যই রয়েছে। আর আপনি জানতে চান যে গুলঞ্চ কি কাজে লাগে? হ্যাঁ, গুলঞ্চ আপনার যদি প্রি ডায়াবেটিক আপনি হন, গুলঞ্চ আপনার জন্য কাজ করতে পারে, কিন্তু আপনার যেহেতু অলরেডি অনেকটা বেশি সুগার রয়েছে, একটু আপনাকে এখন আমি আপনাকে বলবো যে আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছে, কিন্তু একটু ট্রিটমেন্টের কিন্তু আপনার প্রয়োজন রয়েছে যদি আপনি আপনার বাদবাকি অর্গানগুলোকে বাঁচিয়ে রাখতে চান, কারণ অলরেডি কিন্তু আপনার নার্ভের সমস্যা শুরু হয়ে গেছে। একটু আপনি যোগাযোগ করুন, আর যদি সম্ভব হয় আমাদের যে কোনো একটা চেম্বারে এসে একবার একটু দেখা করতেই পারে। শর্ট করে বলে রাখবো, দুর্গাপুরে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু পাচ্ছেন, আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আপনারা বোলপুরে পেয়ে যাচ্ছেন ম্যাডামকে, ডক্টর এন ভট্টাচার্যকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই বহরমপুর বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরেও পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আপনারা খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোল, বাঁকুড়া এবং শিলচরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তার পাশাপাশি বলবো আগরতলাতেও কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কলকাতা এবং হাওড়াতে অনেকগুলি চেম্বার কিন্তু রয়েছে। সোমবার করে মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মঙ্গলবার অবশ্যই শিবপুর এবং পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে, বুধবার পাচ্ছেন আপনারা বালচিগুড়ি এবং কলকাতার শোভাবাজার চেম্বারে, বৃহস্পতিবার আমতলা চেম্বারে পাচ্ছেন, শুক্রবার বেলুর চেম্বারে পাচ্ছেন, শনিবার আপনারা পেয়ে যাচ্ছেন খিদিরপুরে এবং রবিবার পাচ্ছেন কিন্তু আবারও ল্যান্সটাউন চেম্বারে। ম্যাডামকেও পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে পাচ্ছেন শুক্রবার, সোমবার করে বেলুরে পাচ্ছেন, এছাড়া কলকাতা এবং হাওড়া প্রত্যেকটি চেম্বারে ম্যাডাম কিন্তু থাকেন, ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদারও এবং তাছাড়া অন্যান্য চিকিৎসক যাদের নাম স্ক্রিনে যাচ্ছে প্রত্যেকে কিন্তু থাকেন কলকাতা এবং হাওড়া চেম্বারগুলিতে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, অনেকক্ষণ আপনি সাথে রয়েছেন, বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমার পেটটা করার ঝাঁকুনি হয় আর দাঁত যন্ত্রণা করে, সেই সময় যখন একটু পেটটা যদি পেটটা আটকে রাখি তো পেটটা করে ঝাঁকুনি আর দাঁত যন্ত্রণা করে। আপনার ইউরিনের কোনো টেস্ট করা হয়েছে কি? পেচ্ছাপের কোনো পরীক্ষা করিয়েছেন আপনি? না, পরীক্ষাটা করিনি, কিন্তু 2 বছর এগুলো আমার হচ্ছে গিয়েছিল, এডমাস্ট্রাম করতেছে, প্র্যাকটিক্যাল লাগানো হয়েছিল, সেটা একটা সমস্যা আছে। কি সমস্যা আছে আপনার আরেকবার বলুন? আমি কত গেছিলাম একমাস, সমস্যা বলতে পেটটা বন্ধ হয়ে গেছিল, তো প্র্যাকটিক্যাল লাগানো হয়েছিল। আচ্ছা আচ্ছা। এখন যে সমস্যাটা হচ্ছে পেটটা করতে ঝাঁকুনি হয় আর যদি পেটটা আটকে রাখি তো দাঁত ব্যথা করে। বেশ, দেখুন আপনার প্রথমত তো আপনার একটা ইউরিন অবস্ট্রাকশনের একটা সমস্যা ছিল, যার জন্য আপনাকে ক্যাথেটারাইজেশন করতে হয়েছে, তো সেটা হয়তো এখন রিমুভ হয়ে গেছে, কিন্তু আপনার কিন্তু ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে বা আপনার ব্লাডারের মধ্যে কিন্তু একটুখানি সমস্যা আপনার অলরেডি রয়ে গেছে। তো তার জন্য আপনাকে একটু বলবো যে একটুখানি আপনার ইউরিনের একটা টেস্ট করার প্রয়োজন রয়েছে, একটা সামান্য আরই রিপোর্ট করলেও আপনার চলবে, আর আপনার একটা ইউএসজি করে নিলে ভালো হবে, কারণ আপনার ইউরিনারি ব্লাডার বা আপনার ইউরিনারি যে ইউরেথ্রা ট্র্যাক্ট তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা সেখান থেকে প্রপারলি বা ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। একটু আপনাকে এখন বলবো যে সারাদিন আপনি মোটামুটি 3 থেকে 3.5 লিটারের মতো জল খাবেন, চেষ্টা করবেন জল খাওয়ার সময় একটু বসে জল খাওয়ার জন্য। আর বাদবাকি আপনি যদি আমাদের যে কোনো চেম্বারে আসেন তাহলে আমরা আপনাকে নেক্সট কি করতে হবে বা কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন সবটাই আমরা আপনাকে বলবো। একদম, সবটাই এনবিপি চিকিৎসকরা বলেন বলেই কিন্তু সবটাই ভালো থাকেন এখানকার পেশেন্টরা যারা চলে আসছেন এনবিপিতে। এরকম বেশ কিছু বন্ধুর কথোপকথন আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরবো এবং সত্যি তারা কেমন আছে, তারা কি অবস্থানে এসেছেন সবটা তাদের থেকে শুনবো। তবে তার আগে কি আছেন একটু দেখে নেবো। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মঙ্গলা বিশ্বাস বলছি পিকনিক গার্ডেন থেকে। পিকনিক গার্ডেন থেকে বলুন ম্যাডাম, কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম, আমার মানে হাত পা ঝিনঝিন করে আর কাঁপে, শরীর থরথর করে কাঁপে আর মাথা ঘোরে প্রচুর। আচ্ছা, খেলো কি না খেলো কি প্রচুর মাথা ঘোরে আর হাত পা কাঁপে।
আচ্ছা, আপনার কোনো প্রেশারের সমস্যা আছে? প্রেশারের কোনো মেডিসিন খান আপনি? প্রেশার সুগার নেই, আমি কিছু নেই। কদিন আগে টেস্ট করেছিলাম, আমাকে ডাক্তার মাল্টিভিটামিন ওষুধ দিতে বলছে গ্যাস থেকে হচ্ছে। আচ্ছা, বেশ, একটু কাইন্ডলি আপনার বয়সটা বলবেন। আমার বয়স 37। বেশ, দেখুন, আপনার যদি প্রেশারের মতো কোনো সমস্যা না থাকে, আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে, মানে নার্ভের সমস্যা আপনার মধ্যে আসছে। দেখুন, গ্যাস অম্বল হলে না গা হাত পা কাঁপবে না, ঠিক আছে? এটা খুব বেসিক ব্যাপার একটা। এবার যদি আপনার মাথা ঘোরানোর মতো সমস্যা, সেটা আপনার শারীরিক দুর্বলতা থেকে হতে পারে, বা আপনার যদি অতিরিক্ত গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে সেখান থেকেও আপনার হতে পারে, প্রেশারের সমস্যা থেকে হতে পারে, বা সার্ভাইকাল স্পন্ডাইটিসের সমস্যা থেকেও হতে পারে। কারণ অনেকগুলোই রয়েছে, কিন্তু আপনার যদি গা হাত পা ঝিমঝিম করা বা গা হাত পা আপনার কাঁপা, এই সমস্যাগুলো যদি হয়, সেটা কিন্তু আপনার নার্ভের সমস্যা থেকে হচ্ছে। এইটুকু তো আমি আপনাকে এখান থেকেই বলে দিতে পারি। তো একটু আপনাকে বলবো যে দেখুন, এসব আপনি যা মেডিসিন এখন খাচ্ছেন সেটা খান, আমি সেটা বারণ করছি না, কিন্তু একটু আপনার প্রপার কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, না তো পরবর্তী সময় গিয়ে কিন্তু আপনার আরো অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু যাতে সেরকম কোনো খারাপ কিছু না হয়, একটু যদি আপনার সম্ভব হয় আমাদের যে কোনো একটা চেম্বারে এসে একটু দেখা করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন হেল্পলাইন নাম্বারে ফোন করে, আর একটু চেম্বারে এসে দেখা করুন, তাহলে আরো আমরা বেটার আপনাকে কি করতে হবে সেটা বলতে পারবো। অবশ্যই, তবে বন্ধুদের কথা শুনবো বলেছিলাম, কারণ তাদের কথার উপর বিশ্বাস কিন্তু আমাদের সব থেকে বেশি। তো চলুন শুনে নিই তারা কি বলছে। আপনার নাম বলবেন? আমার নাম প্রতিমা দিন্ডা। আচ্ছা, আপনি আমাদের এনডিপি ইউনানি আয়ুর্বেদিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? মেছেদা। আপনি আমাদের এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? এখন করাচ্ছি 5 মাস হয়েছে, কিন্তু প্রথমে মানে এইভাবে ডাক্তার অনেক দেখিয়েছে, হাঁটুর জন্য একদম মানে কম ছিল না। আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? আমার হাঁটুর। আচ্ছা, এখানে চিকিৎসা যে করিয়েছেন আপনি, তারপরে পঞ্চকর্মা থেরাপি নিয়েছেন, তারপরে এখন আপনি কেমন আছেন? এখন অনেক ভালো আছি। মানে আগে চেয়ারে বসলে পাটা যখন উঠাতাম, মানে হাত ধরে উঠাতে হতো, কিন্তু এখন এমনি উঠে যায়, এখন টনটন করতে বলার পরে না। আচ্ছা, মানে আপনি স্যাটিসফাই আছেন আমাদের এখানে চিকিৎসা করিয়ে? অনেক অনেক অনেক। তাহলে আপনি খুশি আছেন এখানে? একদম খুশি। মানে আমি যে থেরাপি নিয়েছি, আমার হাঁটু ব্যথার জন্য এসেছি, কিন্তু আমার একটু আধটু ঘাড়ে ব্যথা হতো, কোমরে, কিন্তু পঞ্চকর্মা নেওয়ার পরে এগুলো সেগুলো আমার চলে গেছে। মানে আপনার অনেকটাই ভালো হয়ে গেছে? অনেকটাই, আমি অনেকটাই খুশি। নমস্কার দিদি, আপনার কি নাম? নাম দীপালি পাল। আচ্ছা, আপনি আমাদের এনডিপি ইউনানি আয়ুর্বেদার কোন চেম্বারে দেখিয়েছেন? বিষ্ণুপুর আমতলা চেম্বার। আমতলা চেম্বারে দেখিয়েছেন। আপনি কোন রোগের জন্য দেখিয়েছেন? এই সুগারের জন্য দেখিয়েছি। আচ্ছা, আপনি কত মাস দিয়ে দেখাচ্ছেন? 5 মাস। 5 মাস। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। জানুয়ারি থেকে দেখিয়েছেন। আচ্ছা, 5 মাস দেখাবার পর আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি কিরকমের ট্রিটমেন্ট পেয়েছেন? আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, সম্পূর্ণ সুস্থ আমি। সম্পূর্ণ সুস্থ আছেন? তাহলে আপনি স্যাটিসফাই আর খুশি আছেন আমাদের চেম্বারে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? ডিলিভার কোর্স। আপনি কোথায় থাকেন? আমলকি। আপনি আমাদের এনডিপি আয়ুর্বেদিক ইউনানি সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? মেছেদা। আচ্ছা, আপনার কিসের রোগ ছিল? আমার হাঁটু, পা, বাহু। আচ্ছা, এখানে আপনি কতদিন চিকিৎসা করিয়েছেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, চিকিৎসা করার পর থেরাপি আর ওষুধ খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? এখন আমি ভালোই আছি। মানে আমার সমস্ত ব্যথাগুলো মোটামুটি কমে গেছে, আর হাঁটুর ব্যথাও আগের থেকে অনেকটাই কমে গেছে, সামান্য আছে। আপনি স্যাটিসফাই আছেন আমাদের চেম্বারে দেখিয়ে? হ্যাঁ তাহলে আপনি খুশি আছেন? হ্যাঁ, খুশি আছি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনডিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2 বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিক মতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখন বলতে হলে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যা নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি ডাক্তারকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কি করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম বা
আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনো আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো, এটা আমি খুব গর্বের বিষয় আমার। যারা পৌঁছে যান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা ভালো থাকেন। আরো প্রচুর মানুষের কিন্তু কথোপকথন রয়েছে, সেগুলো ধীরে ধীরে সব আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। তবে আজকে যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করব সেটি একটি বড় সমস্যা, আমাদের মহিলাদের সমস্যা। কিন্তু বারংবার বলি, মহিলাদের সমস্যা মানে পুরুষরা টিভির সামনে থেকে সরে যান, একদমই কিন্তু নয়। কারণ সমস্যাগুলো সম্পর্কে সকলের জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ একজন মহিলা আপনার মা, আপনার দিদি, আপনার ওয়াইফ, আপনার সন্তানও কিন্তু হতে পারে। তাই তার এই সমস্যা আসছে না তো সেদিকে আপনার নজর রাখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। একই কথা মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের সমস্যাগুলো জানা উচিত। কারণ আপনার বাবা, আপনার ভাই, আপনার দাদা, আপনার ছেলে, তারও সমস্যা আসতে পারে। তাই সকলে আমরা ন্যূনতম বিষয়গুলো সম্পর্কে একটা শিক্ষা যদি নিয়ে রাখতে পারি, তাহলে বোধহয় খুব একটা প্রবলেমে বা খুব একটা টেনশনে আমাদের কিন্তু পড়তে হয় না। মহিলাদের এখন বর্তমানে একটা বড় সমস্যা পিসিওডির সমস্যা। কেন এত বারবারন্ত পিসিওডি? আজ থেকে 10 বছর আগেও কিন্তু এতটা শোনা যেত না। তবে বর্তমানে কেন এতটা পিসিওডির নামটা শুনতে পাচ্ছি? পিসিওডি এটা সত্যি এখন আমরা প্রচুর পেশেন্টদের মধ্যে দেখতে পাই। আমরা যদি মহিলাদের যদি 10 জন মহিলা আমরা যদি ইউএসজি করে, তার মধ্যে 7 জনের মধ্যে তো সেই পিসিওডির প্রবলেম থাকবেই, সেটা তো ফর শিওর। কেন এটা হচ্ছে? আগে কি সেটা ছিল না, নাকি আগে সেটা থাকলেও ধরা পড়তো না? আগে সেরকম সমস্যা হয়তো ছিলই না, কারণ এখন যা আমাদের এনভায়রনমেন্ট হয়েছে বা যা আমাদের প্রত্যেক দিনের যে আমাদের লাইফস্টাইল বা আমাদের যে ইটিং হ্যাবিট যেটা রয়েছে, তার থেকে কিন্তু এই পিসিওডি সমস্যার উৎপত্তি। এবার আমাদের যে পিরিয়ডিক্যাল সাইকেল যেটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের শরীরের হরমোনের জন্যই কিন্তু হচ্ছে। এটা কিন্তু কোনো অলৌকিক ব্যাপার নয়। এটা আমাদের বডিতে যে হরমোনগুলো রয়েছে, সেই হরমোনগুলোর জন্যই কিন্তু এই পিসিওডি, আমাদের পিরিয়ডিক সাইকেলটা যেটা প্রত্যেক মাসে হয়, সেটা আমাদের হচ্ছে। এই যে সিস্ট, যেটা পিসিওডি মানে আপনার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, মানে আপনার ওভারির মধ্যে সিস্ট হওয়া। সিস্ট মানে ছোট ছোট বয়েলের মতো, ফুসকুড়ির মতো, যার ভিতরে হয়তো জল মতো থাকবে বা পুজের মতো থাকবে। ওভারি দুটো রয়েছে ফিমেলদের ক্ষেত্রে, রাইট ওভারি এন্ড লেফট ওভারি। দুটো ওভারির মধ্যেই সিস্ট হতে পারে বা যে কোনো একটা ওভারির মধ্যেও সিস্ট হতে পারে। যদি আপনার সিম্পল কর্টিক্যাল সিস্ট হয়, সেটা ভয়ের কারণ নেই। কিন্তু যদি সেটা আপনার চকলেট সিস্টের মতো আকার ধারণ করে, তাহলে কিন্তু অবশ্যই সেখানে ভয়ের কারণ রয়েছে। একদম। তো সিস্টের বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরবো, পিসিওডি সমস্যা নিয়ে আলোচনায় ফিরবো, মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনাদেরও কোনো সমস্যা থাকলে আপনারা কিন্তু ম্যাডামের থেকে তার উত্তর নিশ্চয়ই জেনে যেতে পারেন। কে আছেন বলবেন? নমস্কার। আমি মিতালি ধর। মিতালি ধর, কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি ফরিয়াপুকুর থেকে। ফরিয়াপুকুর থেকে, বলুন কি সমস্যা? আমার পেটের সমস্যা। পেটের সমস্যা, কত বছর আছে এই সমস্যা? এই তো মানে আমাদের ট্র্যাডিশনাল আর কি, মানে বাবা মা মাসিদের সবারই রয়েছে, কিন্তু আমার এখন হয়েছে আর। আচ্ছা আচ্ছা। আমার সুগার সবই রয়েছে, তো এখনই ইদানিং করেছে আপনার পেটের অসুখ, মানে ডাইজেস্ট করতে না, 3-15 ধরে রাত্রে ঘুম হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনার স্টুলটা কি ক্লিয়ার হয়? প্রত্যেকদিন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুধু আপনার ডাইজেশনের প্রবলেম রয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর খাওয়া দাওয়ার মধ্যে আপনার কি অনেকটা বেশি গ্যাপিং থাকে, মানে অনেকক্ষণ খালি পেটে থাকেন আপনি? না, আমি তো সকালে ভালো মোটা ব্রেকফাস্ট করি, তারপরে 3-3:30 সময় ফ্রুট কিছু খেয়ে নিই, বিকেলে আবার বিস্কিট কিছু খাই, রাত্রে ডিনার। আচ্ছা, দেখুন আপনার যেটা ডাইজেশনের প্রবলেম রয়েছে, সেটা আমাদের যে লিভার, যেটা আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে, যেখান থেকে আমাদের এনজাইম গুলো বার হচ্ছে, সেটা যদি আপনার পর্যাপ্ত পরিমাণ যদি আপনার না থাকে বা সেটা যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে থাকে, তাহলে আপনার কিন্তু এই ডাইজেশন বা হজমের সমস্যা যেটা, সেটা আপনার হতে পারে। আপনি প্রপার টাইমে খাওয়া দাওয়া করছেন, আপনি খালি পেটেও থাকছেন না, আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে, তারপরেও কেন আপনার এই সমস্যাটা হচ্ছে? কারণ আপনার যে ডাইজেস্টিভ ফায়ার যেটা রয়েছে, যেটাকে আমরা আয়ুর্বেদের জঠরাগ্নি বলে থাকি, সেটা আপনার প্রপারলি কাজ করছে না, ঠিক করে কাজ করছে না, যার জন্য আপনার খাবারটা হজম হচ্ছে না ঠিক করে। আমরা যে 4 বার খাবার খাই, সেটাকে আপনি 6 বারে খান, আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান। আপনার যেহেতু সুগার রয়েছে, অনেক খাবার আপনাকে কাট ডাউন করে খেতে হবে। আর খাবার খাওয়ার সময় আপনি ভালো করে চিবিয়ে খাবারটাকে খাবেন। আর রেগুলার আপনি একটু গরম জল খান। সারাদিন আপনি যে জলটা খাচ্ছেন, সেটা আপনি একটু ঈষদুষ্ণ গরম জল খান। আর একটু আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে হবে, একটু প্রত্যেক দিন আপনাকে একটু যোগা প্রাণায়াম করা,
একটু ওয়াকিং করা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে রেগুলার একটু করতে হবে। খাওয়া দাওয়া আপনার মোটামুটি ঠিকঠাকই আছে, শুধু খাবারটাকে একটু ভালো করে আপনি চিবিয়ে খাবেন আর একটু গরম জল আপনি প্রত্যেকদিন খাবেন। এটুকু আপনি করে দেখুন, আমার মনে হয় আপনার অনেকটা হেল্প হবে তার থেকে। একদম। তো এই যে আমরা বলছি যে এটা আমাদের ট্র্যাডিশন, আমার মায়ের ছিল, আমার মাসির ছিল, তো সত্যি কি এভাবেই আমাদের রোগটা চলতেই থাকবে না কোথাও আমরা এটা থামাতে পারি? দেখুন, পেটের সমস্যা অনেকেই কথাটা বলে যে আমার মার ছিল বা বাবার ছিল, আমার আছে, ছিল আছে থাকবে, এরকম একটা গল্প চলে। কিছুটা তো হ্যাঁ অবশ্যই পেটের সমস্যা কিছুটা যদি জেনেটিক হয় অবশ্যই সেটা একটু কিছুটা জেনেটিকের জন্য হয়, কিন্তু সেটাও আপনার কারেকশন করার জায়গা রয়েছে। যদি আপনি জেনে থাকেন যে এটা আপনার জিনগত কোনো সমস্যা, ইনিশিয়াল থেকে তার আপনি ট্রিটমেন্টটা শুরু করুন। বাচ্চাকালে আপনার ফুড হ্যাবিটটা একরকম থাকে, আপনি যখন টিনেজার হচ্ছেন তখন আলাদা হয়, ইয়ঙ্গার এজে আলাদা হয়, আপনার ওল্ডার এজে আলাদা হয়। প্রত্যেকটা সময় কিন্তু আপনার ফুড হ্যাবিটটা চেঞ্জ হচ্ছে। স্পেশালি আপনি যখন টিনেজার সময়টা, যখন আপনার বাইরে খাওয়া দাওয়ার মাত্রা বেড়ে যাচ্ছে বা আপনি হয়তো কর্মসূত্রে বাইরে থাকেন, বাইরে আপনাকে খাওয়া দাওয়া করতে হয়, ওই সময়টা থেকেই কিন্তু আপনাকে একটু আপনার ডায়েট আর আপনার যে লাইফস্টাইল দুটোকে একটু কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। তাহলে দেখবেন আপনার যদি জেনেটিকও থাকে তাহলেও কিন্তু আপনার পেটের সমস্যা অনেকটা আপনার কমে যাবে। এবার আপনার জেনেটিক রয়েছে, তার উপর আপনি বাইরের খাওয়া দাওয়া করছেন বা অসময়ে খাওয়া দাওয়া করছেন, সমস্যা আরো বেশি বেড়ে যাবে। তো অবশ্যই সলিউশনের জায়গা রয়েছে, কিন্তু সঠিক সময় যদি আপনি সেই জায়গাটায় কাজ করতে পারেন আপনার জন্য সেটা ভালো হবে। আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের সাজগোজ এটাই থাকুক আমাদের ট্র্যাডিশনে, আমাদের রোগ ভোগ কেন এগুলো আমরা ট্র্যাডিশনের মধ্যে রাখবো, তাই না? তো নিজেকেও ম্যাডাম যেটা বললেন একটু কারেকশন করে নিতে হবে, একটু সচেতনতা বাড়াতে হবে। নিজে যদি চান আপনি কিন্তু এটাকে উল্লঙ্ঘন করতে পারেন। ভালো জিনিস থাক আমাদের জীবনে, খারাপ জিনিসগুলো উল্লঙ্ঘন করে দিই, শৃঙ্খলা থেকে বেরিয়ে আসি, তাহলেই কিন্তু ভালো থাকবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কৌশিক বলছিলাম। বলুন কোথা থেকে? কোরিয়া থেকে। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা আমার মাথাটা পিছনের দিকটা ভারী হয়ে থাকে, বড্ড ভারী লাগে। মাথার পিছনের দিকটা? হ্যাঁ, চাপা চাপা হাত থাকে, পিছনে ভারী লাগে। ওটা কিছুর জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না। এই প্রায় হচ্ছে 5-6 মাস মতো লাগছে। বেশ, কি কাজ করেন আপনি? আমি কম্পিউটারে কাজ করি। আপনার চোখের পাওয়ার রয়েছে কি, মানে চশমা পড়তে হয় তার জন্য? না, আমি এখনো চশমা নিয়ে দেখাইনি ডাক্তারকে। মানে আপনি ফিল করেন যে চোখের পাওয়ারে আপনার কোনো প্রবলেম হচ্ছে, দূরের জিনিস দেখতে পান না বা কাছের জিনিস দেখতে পান না, এরকম কোনো প্রবলেম না? কিন্তু তবু এখন চোখে জল আছে আর আপনার যেটা প্রবলেম আপনি বললেন না যে আপনার মাথার পিছন দিকটা একটু আপনার ভার মনে হয় বা একটু চাপা মনে হয়, সেটা আপনার প্রথমত তো একটা কারণ হচ্ছে যে আপনার অনেকক্ষণ ধরে যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে কাজ করেন, তার যে ইনফ্রারেড রে যেটা রয়েছে সেটা থেকে আপনার মধ্যে একটা এফেক্ট আসতে পারে। আর আরেকটা হচ্ছে যদি আপনার চোখের কোনো পাওয়ারের চেঞ্জেস হয়, হতেই পারে আপনার চোখের পাওয়ার চেঞ্জ হয়েছে, কারণ আপনার যেহেতু সারাক্ষণ আপনি কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন, আপনার চোখের পাওয়ার চেঞ্জ হতেই পারে। সেখান থেকেও কিন্তু আপনার এই যে মাথা ভারী থাকার যে আপনার ব্যাপারটা, এটাও কিন্তু আপনার আসতে পারে। একটু আপনাকে বলবো চোখের পাওয়ারটা একটুখানি চেক করান। আর চোখ থেকে আপনি বলছেন আপনার জল পড়ছে, সেটা আপনার চোখের অ্যালার্জির জন্য হতে পারে। চোখের অ্যালার্জি কিন্তু আলাদা হয়, আমাদের শরীরের অ্যালার্জি যেরকম চোখের অ্যালার্জিও কিন্তু আলাদা রকম ভাবেই হয়। একটু আপনার চোখের পাওয়ারটা আপনি চেক করুন। যদি পাওয়ার থাকে অবশ্যই তার জন্য চশমা ব্যবহার করতে হবে। যদি পাওয়ার না থাকে আপনাকে বলবো আপনি যখন ল্যাপটপ বা কম্পিউটার আপনি ইউজ করছেন তখন পাওয়ারলেস চশমাও পাওয়া যায়, সেটা আপনি পরুন, সেটা ব্যবহার করুন। অনেকটা আপনি রিলিফ পাবেন। আপনার যে মাথা ভার হয়ে থাকছে বলছেন, অনেকটা আপনি এর থেকে আপনি রিলিফ পাবেন। একদম। আর আমরা পিসিওডি নিয়ে আলোচনা করছিলাম, ম্যাডাম বলছিলেন চকলেট সিস্ট। তো কি করবো, চকলেট সিস্টকে রেখে দেবো নাকি এটা অপারেশন করে বের করে দেবো, উপায় কি? অপারেশনের তো একদমই কোনো প্রয়োজন নেই, সেটা আপনার চকলেট সিস্ট হোক বা সিম্পল কর্টিক্যাল সিস্ট হোক, যেটাই হোক, অপারেশন কাটা ছেঁড়া এইসবের কোনো প্রয়োজনই আপনার নেই। কারণ এটা আপনি ধরুন সাপোজ আপনার চকলেট সিস্টের মতো সমস্যা রয়েছে, আপনি অপারেশন করতে গেলেন, আপনার সিস্টের সাথে আপনার ওভারিটাকেও বাদ দিতে হলো। তো অবশ্যই ওভারিটার একটা জায়গা রয়েছে, একটা কাজ রয়েছে, তার জন্যই আপনার বডিতে সেটা রয়েছে। এটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে একটা ওভারি। তো অপারেশন, সার্জারি, কাটাকুটি এসব করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র মেডিসিন থেকে আর আপনার লাইফস্টাইল চেঞ্জেস থেকে কিন্তু এটা আপনার ঠিক হতে পারে। পিসিওডি যাদের রয়েছে তাদের জন্য আমি বলবো যে আপনাদের প্রথমত যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার ডায়েট আপনাকে চেঞ্জ করতে হবে, আপনার লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে। এই দুটো জিনিস আপনার কাজ, এটা আপনাকে করতে হবে। তারপর রইল কথা মেডিকেশনের, তার জন্য আমরা রয়েছি, আমরা অবশ্যই আপনাকে সেখানে সাহায্য করব।
যাদের পিসিওডি আছে আপনার ডায়েরি প্রোডাক্টটাকে বন্ধ করুন, ডায়েরির যত প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনারা বন্ধ করুন, চকলেটসটাকে একটু অ্যাভয়েড করতে হবে, আর ফাস্ট ফুড বা ফ্রাই ফুড, ফ্যাটি ফুড এগুলোকে আপনাদের বন্ধ করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, খেলাধুলা করা বা যোগা, প্রাণায়াম, এক্সারসাইজ যেটাই আপনারা করতে চান বা করতে পারেন সেটা আপনাদের করতে হবে। খাওয়া দাওয়াটা আপনার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার খাওয়া দাওয়াটাকে আপনাকে ফিক্স করতে হবে। আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সবটা আপনার টাইমলি করতে হবে। টাইমলি আপনার একটু ঘুমানো, টাইমলি ঘুম থেকে ওঠা, এগুলোর উপর একটু আপনাকে নজর দিতে হবে। যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারাও কিন্তু কিছুটা পিসিওডির প্রোন, মানে ওনাদের ক্ষেত্রে কিন্তু পিসিওডি চট করে চলে আসতেই পারে। রেগুলার একটু চেক আপের মধ্যে থাকতে হবে। যাদের পিসিওডি নেই, সবেমাত্র মেনার্কি সিচুয়েশনে রয়েছে, মানে পিরিয়ডসটা জাস্ট শুরু হয়েছে, আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনারা প্রত্যেকদিন আপনাদের খাওয়া দাওয়ার পাশাপাশি একটু খেলাধুলা করা বা একটু যোগা করা এগুলোকে একটু প্রত্যেক দিনের মধ্যে রাখুন, আপনাদের পিসিওডির মতো সমস্যায় ভুগতে হবে না। একদম পিসিওডির মতন সমস্যায় ভুগতে হবে না, এই যে সুন্দর কথাটা ম্যাডাম বললেন, এটা কিন্তু বাস্তবে আমরা পরিণত করতে পারি শুধুমাত্র আমাদের ইচ্ছে শক্তি, ম্যাডামের কথা শোনা, বা যদি কোনো সমস্যা আসে তাহলে কি করবো? এনভিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে চলে যাব, অপারেশনের দিকে একদম যাবো না। পিসিওডি মানে অল্প বয়সী মেয়েদের কিন্তু এই সমস্যাটা ভীষণ হয়। যদি কোনোভাবে আপনার ওভারি বাদ দিয়ে দেওয়া হয় তবে ইনফার্টিলিটির সমস্যা তো নিশ্চিত। একদম, কারণ আমাদের যে পিরিয়ডিক যে সাইকেলটা হচ্ছে সেটা দুটো ওভারি সমানভাবে কাজ করলে তবেই কিন্তু হচ্ছে। হয়তো যে আমাদের ওভারি থেকে যে আমাদের ওভুলেশন হয় এক একটা ওভারি থেকে এক এক মাসে হচ্ছে, দুটোই একসাথে কিন্তু কাজ করে না। হয়তো এই মাসে আপনার রাইট ওভারি কাজ করছে, পরবর্তী মাসে আপনার লেফট ওভারি কাজ করছে, তো দুজনেরই আপনার কাজ রয়েছে। প্রেগনেন্সি, ইনফার্টিলিটি তো অনেক পরের কথা, তার আগেই আপনার বডির মধ্যে অনেক ধরনের হরমোনাল চেঞ্জেস আপনার কিন্তু শুরু হয়ে যাবে। এবার আপনার পিসিওডির মতো প্রবলেম যদি আপনার বাড়াবাড়ি হয়ে যায়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পিসিওডির সমস্যা রয়েছে কিন্তু তার অ্যাজ সাচ সেরকম কোনো প্রবলেম নেই, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস হচ্ছে না, কিন্তু সেটা কিন্তু কোনো ভালো কথা নয়। আপনার প্রবলেম হলে তবেই আপনি ট্রিটমেন্ট করবেন সেটা কিন্তু মোটেও নয়। আপনার পিসিওডি যদি থাকে তার ট্রিটমেন্ট আপনাকে একদম গোড়া থেকেই করতে হবে। এবার আপনার পিসিওডি রয়েছে কি নেই সেটা আপনি বুঝবেন কি করে? তো তার জন্য আপনার ইনিশিয়ালি যেটা আপনার যে পিরিয়ডিক সাইকেল যেটা রয়েছে সেটা আপনার ইররেগুলার হবে, হয়তো ডেট মতো হবে না। দেখুন, ডেটের আপনার 7 দিন আগে পরে ইজ নর্মাল, 28 দিন থেকে 32 দিন এটা হচ্ছে সাইকেলের এক্স্যাক্টলি টাইম পিরিয়ড। তার মধ্যে যেহেতু আমি বললাম যে এখন আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের খাদ্যাভ্যাসের জন্য অনেকটা চেঞ্জেস চলে এসছে, তো আপনার এই মাসের যা ডেট আছে তার পরের মাসের সেম ডেট না হয়ে যদি 7 দিন আগে বা 7 দিন পরে হয়, দ্যাট ইজ নর্মাল, এটাকে আপনি নর্মালের মধ্যে রাখতে পারেন। কিন্তু যদি আপনার অনেক দিন আগে বা অনেক দিন পরে যদি আপনার পিরিয়ডটা আসছে বা প্রত্যেক মাসে ডেট আপনার অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার সেটা পিসিওডি সমস্যা হতে পারে। বা আপনার পিরিয়ডস হওয়ার সময় আপনার মেনস্ট্রুয়েশন সাইকেলটা অতিরিক্ত আপনার ব্লিডিং হওয়া বা একদম অল্প ব্লিডিং হওয়া, বা মেনস্ট্রুয়েশনের সময় আপনার প্রচন্ড পেটে ব্যথা হওয়া, একটা মাসেল ক্র্যাম্পের মতো ব্যথা হওয়া, যদি এরকম সমস্যা আসে সেটাও কিন্তু আপনার পিসিওডির প্রবলেম হতে পারে। তো যদি এরকম কোনো সমস্যা আপনার মধ্যে থাকে, ছোট একটা কাজ করতে হবে, একটা আপনাকে ইউএসজি রিপোর্ট করতে হবে, আল্ট্রাসাউন্ড আমরা যেটাকে বলে থাকি, সেখান থেকে আপনার বোঝা যাবে যে আপনার পিসিওডি সমস্যা রয়েছে নাকি আপনার ডিসমেনোরিয়া না অ্যামেনোরিয়া, কি প্রবলেম রয়েছে সেটা আপনার সেই রিপোর্ট থেকেই বোঝা যাবে। তারপর একটু আপনাকে যদি প্রয়োজন হয় আমরা তখন সেখানে আপনাকে হরমোনাল টেস্ট করাবো, যেটা ব্লাড টেস্টের মাধ্যমেই হয়ে থাকে। কারণ আপনার হরমোনাল চেঞ্জেস এর জন্য কিন্তু আপনার এরকম সমস্যা আপনার আসতে পারে, যে আপনার পিরিয়ড যেটা হচ্ছে ব্লিডিংটা অতিরিক্ত হচ্ছে বা কম হচ্ছে, সেটা আপনার হরমোনের জন্যও হতে পারে। এক্স্যাক্টলি কোথায় সমস্যা রয়েছে, কি সমস্যা রয়েছে, আগে সেটাকে আপনাকে বুঝতে হবে, তারপর তার ট্রিটমেন্ট হবে। অযথা একটা ট্রিটমেন্ট করে ফেললেই হবে না, বা ওই ঘরোয়া কোনো টিপস এগুলো ব্যবহার করেও কিন্তু কোনো লাভ নেই। একদম ঠিক কথা। তবে অনেকগুলো সিমটম, অনেকগুলো দিক কিন্তু ম্যাডাম বলে দিলেন। যদি এই বিষয়গুলো আপনি অনুভব করছেন বা করছো, যেহেতু অল্প বয়সীদেরও কিন্তু হয়ে থাকে, তাহলে কিন্তু একটু সচেতনতা বাড়াও, একটু মাথাকে কাজ করাও যে তাহলে এটা আমার পিসিওডি সমস্যা না, তো নিজে বা মা বা বাবাকে সাথে নিয়ে কিন্তু কাছাকাছি চেম্বারে চলে এসো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হলদিয়া থেকে বলছি। টিভির ভলিউমটা 0 করতে হবে দাদা, একদম 0 করুন টিভির আওয়াজটাকে। আপনি ফোনে শুনবেন শুধুমাত্র। হ্যাঁ, সমস্যাটা কি বলুন? আচ্ছা আচ্ছা, সমস্যাটা কি বলুন? সমস্যা হচ্ছে
আপনারা কি ছানি চিকিৎসা করেন? ছানি, চোখের ছানি? ছানির সমস্যা। আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা কি আপনারই? হ্যাঁ। আচ্ছা, দুটো চোখেই ছানি আছে আপনার? হ্যাঁ। আচ্ছা, আর কতদিন ধরে আছে সেটা? এটা অনেকদিন হচ্ছে, বলতে পারছি তুমি 4-5 বছর। 4-5 বছর ধরে আপনি এটা নিয়ে বসে আছেন, তো কোনো চিকিৎসা করছেন না তার? জানতে পারিনি তো। 4-5 বছর হবে, বছর 3 হবে, হালকা দিলে একটু জোরে। তো এখন কি আপনি একদমই দেখতে পান না, না ঝাপসা দেখতে পান? দেখা যায়, তবে পরিষ্কার করার জন্য বলতে হয় যদি আর হয় তাহলে অপারেশন করা হবে। আচ্ছা, বেশ। দেখুন, আপনার যেটা বললেন যে আপনার ছানি রয়েছে, দুটো চোখেই রয়েছে, অনেকদিন ধরে রয়েছে, মোটামুটি 2-3 বছরের মতো রয়েছে, দেখতে আপনার সমস্যা হচ্ছে। প্রথমত সেটা আপনার ম্যাচিওর হয়ে গেছে কিনা সেটা আগে দেখতে হবে। সেটা আমি এখান থেকে বসে আপনার সাথে কথা বলে সেটা বুঝতে পারবো না, সেটা দেখার প্রয়োজন রয়েছে যে আপনার যেটা ছানির সমস্যা রয়েছে সেটা আপনার কি ম্যাচিওর হয়ে গেছে নাকি এখনো পুরোটা ম্যাচিওর হয়নি। যদি ম্যাচিওর না হয় অবশ্যই তার সুন্দর চিকিৎসা রয়েছে, আপনার যদি নেত্রতর্পণ করা যায় তাহলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। যদি ম্যাচিওর হয়ে যায় তাহলেও সেটা আমাদের দেখতে হবে যে সেটা আদৌ ট্রিটমেন্ট সেখানে সম্ভব রয়েছে কিনা, এটা একটু দেখার প্রয়োজন রয়েছে। একটু আপনাকে বলবো যে আপনি একটু আমাদের হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে একটু যোগাযোগ করুন, একটু জেনে নিন আপনার বাড়ির কাছে আমাদের কোন চেম্বারটা রয়েছে, সেখানে আপনাকে একটু এসে দেখা করতে হবে। আর যদি এর মধ্যে কোনো ট্রিটমেন্ট আপনি করে থাকেন, সেই ট্রিটমেন্টের সব প্রেসক্রিপশন রিপোর্টস সেগুলো একটু সাথে নিয়ে আসবেন। দেরি করবেন না, অলরেডি অনেক দেরি করে ফেলেছেন, কারণ পরবর্তী সময়ে কিন্তু আর কিছুই আপনার করা থাকবে না, আপনি দেখতেও পাবেন না, হয়তো এমন সিচুয়েশন হয়ে যাবে যে সেটা সার্জারিও হয়তো করা যাবে না। তার জন্য বলবো যে দেরি করবেন না, অনেকদিন সময় অলরেডি চলে গেছে, একটু অ্যাপয়েন্টমেন্ট একটা বুক করুন, করে এসে আমাদের যে কোনো চেম্বারে একবার দেখা করুন। চেম্বারের কথা আরো একবার চলে যাব, তারপর আপনাদের তো ফোন রয়েছে, ফোনগুলো আমাদের কিন্তু অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে। দুর্গাপুর দিয়ে একটু শুরু করি। দুর্গাপুরে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু আপনারা পাচ্ছেন। আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হেরিয়ায় আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে কিন্তু ডক্টর এস ঘোষালকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরও থাকছেন ডক্টর এ হালদার, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া আপনারা আসানসোল, বাঁকুড়া, শিলচর এবং তার পাশাপাশি আপনারা আগরতলাতে কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে এবং দিল্লিতে কিন্তু পেয়ে যাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে। কলকাতা এবং হাওড়ায় চেম্বারগুলো আছে আপনারা মোটামুটি প্রত্যেকেই জানেন। একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন 9830235527 এবং 37। যদি আপনারা ডক্টর বি শর্মার সঙ্গে যোগাযোগ করতে চান তবে মধ্যমগ্রামে ওনাকে সোমবার পাচ্ছেন, মঙ্গলবার করে শিবপুর এবং ল্যান্সডাউন চেম্বারে পাচ্ছেন, বুধবার আপনারা বালচিগুড়ি এবং কলকাতার শোভাবাজারে পাচ্ছেন, বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পাচ্ছেন, শুক্রবার বেলুড়ে পাচ্ছেন, শনিবার খিদিরপুরে পাচ্ছেন, রবিবার কিন্তু আবারও ল্যান্সডাউন চেম্বারে পাচ্ছেন। ম্যাডামকে অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শুক্রবার করে মধ্যমগ্রাম চেম্বারে, এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই সোমবার করে বেলুড় চেম্বারে। ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার বা অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা যারা রয়েছেন এনবিপির সঙ্গে তাদেরকে পেয়ে যাচ্ছেন কিন্তু কলকাতা এবং হাওড়া চেম্বারে। শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ যেটি আপনি নোট করলেন 9830235527 বা 37, এই নাম্বারে কিন্তু একটু ফোন করবেন, কথা বলবেন, আপনাদের কিন্তু বিস্তারিতভাবে সবটাই কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। আমরা পিসিওডি নিয়ে আলোচনা করছিলাম। আরেকটা বিষয় একটু জানতে চাইবো ম্যাডাম, অনেক অল্প বয়সী মেয়েরা বলে মারাত্মক গাল ভর্তি পিম্পলস হয়ে যাওয়া, আনওয়ান্টেড হেয়ার প্রচুর পরিমাণে চলে আসা, এগুলো কি কোথাও তাদের পিরিয়ডস বা এই ধরনের সমস্যার একটা মানে সিমটম? যখন অ্যাকচুয়ালি আমাদের পিরিয়ডিক সাইকেল যখন আমাদের শুরু হয় ওই সময়টায় অনেকের মধ্যেই দেখা যায় যে একটু পিম্পলস, একটু একনে পিম্পলস এগুলোর সমস্যা চলে আসছে। তো সেটা অনেকের ক্ষেত্রেই দেখা যায়, এটা খুবই নর্মাল। আর আপনার যেটা এক্সেসিভ হেয়ার গ্রোথ, যেটা আমরা ফেসিয়াল হেয়ার যেটা দেখতে পাই, সেটা কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য আপনার শরীরের মধ্যে চলে আসে। আমাদের মেল হরমোন আর ফিমেল হরমোন দুটো কিন্তু আলাদা রয়েছে।
যদি মেল হরমোনের মাত্রা আপনার শরীরের মধ্যে বেশি থাকে তাহলে আপনার ফেসিয়াল হেয়ার বা আপনার গায়ে একটু লোমের মাত্রা একটু বেশি, এরকম সমস্যা আপনার আসতে পারে। তো আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য যদি আপনি ট্রিটমেন্ট করান সেটা আপনার ঠিক হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় যারা একটু মানে ম্যানার্কির সময় থেকে শুরু করে যখন একটু এজও হয়ে যাচ্ছে, মানে 21, 22 এরকম সময়ও দেখা যায় যে স্কিনের মধ্যে র্যাশেস হওয়া বা পিম্পল অ্যাকনে হওয়া ডিউরিং দ্য পিরিয়ডিক্যাল সাইকেল, মানে যে 4 দিন 5 দিন পিরিয়ডস থাকছে তখন মুখের মধ্যে এরকম পিম্পল অ্যাকনে হয়। সেটা কিন্তু যদি আপনার পিসিওডির প্রবলেম থাকে তাহলে আপনার আসতে পারে। যদি আপনার মেনস্ট্রুয়াল সাইকেলটা যদি আপনার ক্লিয়ার না হয় তাহলেও কিন্তু আপনার এই সমস্যাটা আসতে পারে। তো তখন কিন্তু আপনি অযথা কোনো ধরনের এমনিতেই ক্রিম কোনো কিছু ব্যবহার করা বা কোনো ধরনের মুখের জন্য আলাদা করে ট্রিটমেন্ট করা সেগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনার যেটা করতে হবে আপনার পিসিওডি ট্রিটমেন্টটাকে ঠিক করে করতে হবে যাতে আপনার পিরিয়ডিক সাইকেলটা যাতে আপনার ক্লিয়ার থাকে। একদম চট করে বন্ধুর সঙ্গে কথা বলবো, সময় কম। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি সুকান্ত ভট্টাচার্য বলছি, নদিয়া থেকে। নদিয়া থেকে বলুন দাদা, কি প্রবলেম? মানে ম্যাম আমার বয়স 25+, ঠিক আছে, কিন্তু আমার এই বিগত 1 বছর ধরে এই সামনের যে ছোট হেয়ার লাইন আছে চুল 2 কোণ থেকে পেছনে চলে যাচ্ছে। তো ডক্টরের কাছে গিয়েছিলাম অ্যালোপ্যাথি, তো উনি বললেন যে এটা তোমার লাইফ টাইম ট্রিটমেন্ট নিতে হবে, নাহলে তোমার চুল সম্পূর্ণ উঠে যাবে, এটাকে ঠিক করা যায় না। তো এর জন্য আচ্ছা আপনার বাড়িতে এরকম কি কারোর সমস্যা রয়েছে, মানে আপনার হেরিডিটারি এরকম কোনো প্রবলেম রয়েছে কারোর? মানে আচ্ছা আমার দাদুর আছে, কিন্তু দাদুর সামান্য, পুরোটা না, কিন্তু আমার আস্তে আস্তে দেখছি পুরোটা আস্তে আস্তে চুল একদম পাতলা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা দেখুন আপনার এই সমস্যাটা মেল প্যাটার্ন বল্ডনেস বলা হয় ওটাকে, মানে আপনার যেটা আমরা আয়ুর্বেদে খালিত্য পালিত্য বলে থাকি, আপনার এই সমস্যা আপনার হচ্ছে। তো আপনার যে চুলের এই গ্রোথ আস্তে আস্তে কমে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে, অবশ্যই তার জন্য ট্রিটমেন্ট রয়েছে, কিছু টেস্টও করতে হবে। একটু আপনি যদি যোগাযোগ করতে পারেন তাহলে ভালো হবে সেটা। একদম। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো। পরবর্তী অনুষ্ঠানে